যে জামায়াতের নেতৃত্বে যে 11 দলীয় জোট হয়েছিল সেই জোটটা ভেঙে গেছে। সেখান থেকে বেরিয়ে গেছে আমার বিবেচনায় সবচেয়ে বড় একটা অংশ, সেটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। মানে চরমোনাইয়ের পীর সাহেবের নেতৃত্বে যে দলটা ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ, যাদের নির্বাচনী প্রতীক হচ্ছে হাত পাখা, তারা আর সেই দলে নেই। অথচ ইন্টারেস্টিং হলো এই দলের মূল উদ্যোক্তা কিন্তু ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। তারা বলেছিল, তাদের মূল যে থিওরিটা ছিল সেটা হলো ইসলামের নামে যে দলগুলো আছে, মানে ইসলাম নামধারী যে দলগুলো আছে সারা দেশে, তাদের যে ভোটগুলো, মানে বাংলাদেশের অনেক জায়গায় কিন্তু আছে যে কিছু লোক আছে, ভোটার আছে যারা নাকি মুসল্লি ধরনের, ইমানদার ধরনের, পরহেজগার ধরনের লোকজনকে ভোট দিতে চায়। এই যে ইসলামী দলগুলো আছে, এগুলো কিন্তু অনেকগুলো দল, ইসলামী দল, যেমন ধরুন খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত আন্দোলন, কি খেলাফত মজলিস, এরকম অনেক দল, নিজামে ইসলাম পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাতে ইসলাম, এরা সবাই কিন্তু ইসলামের কথা বলে। কিন্তু তাহলে কোনটা আসল ইসলাম, এটা নিয়ে কিন্তু বিতর্ক থাকতে পারে। আপনি জীবনেও মিলাতে পারবেন না যে কোনটা আসল ইসলাম। সবারই নিজ নিজ কিছু যুক্তি আছে। এক পক্ষ আরেক পক্ষকে বলে যে ওইটা করলে পরে তুমি কাফের হয়ে যাবে, তোমার ঈমান নষ্ট হয়ে যাবে, এগুলো বলাবলি করে। কিন্তু এত তাত্ত্বিক আলোচনায় না যেয়েও এটুকু আপনি বলতেই পারেন যে দেশে একটা বড় অংশের ভোটার আছেন যারা এত তাত্ত্বিক আলোচনা বুঝতে চায় না। তারা কেবল বুঝতে চায় যে কোন দলগুলোর নামে ইসলাম শব্দটা আছে, এবং তারা মনে করে তারা ইসলামকে আরও সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠার জন্য অথবা রাষ্ট্রীয়ভাবে ইসলামী শাসন কায়েমের জন্য তারা হয়তো বা কাজ করছে। এই একটা ধারণা থেকে তারা ইসলামী দলগুলোকে ভোট দেয়। এখন যদি এই 7-8টা ইসলামী দল আলাদা আলাদা প্রতীক নিয়ে আলাদা আলাদাভাবে নির্বাচন করে, তখন যে লোকেরা ইসলামী দলকে ভোট দিতে চায় তাদের ভোটগুলো কিন্তু ভাগ হয়ে যায়। এই জিনিসটাকে মাথায় রেখে, এই চিন্তাটাকে মাথায় রেখেই তারা ওয়ান বক্স পলিসি করেছিল। যে তারা বলেছিল যে ইসলামকে ভালোবেসে যারা ভোট দেয়, প্রকৃত পরহেজগার লোকদেরকে যারা ভোট দিতে চায়, সৎ লোককে যারা ভোট দিতে চায়, সেই ভোটগুলো যেন ভাগ না হয়, সেই ভোটগুলো যেন একটা বাক্সে পড়ে। এই ছিল তাদের থিওরি। এবং এই থিওরি যখন যে তারা অগ্রসর হলো, তখন অনেকেই ভেবেছিলেন যে এটা হয়তো একটা বড় এবং শক্তিশালী জোট হবে, অন্ততপক্ষে ভোটের বিচারে। সেভাবেই চলছিল। কিন্তু এর মধ্যে নতুন আরও 3টা দল যোগ দিল। প্রথমে ছিল 5টা দল। প্রথম 5টা দলের মধ্যে কিন্তু জামাতে ইসলাম ছিল না, জামাতে ইসলাম পরে এসে যোগ দিয়েছে। জামাত ছিল 6 নম্বর দল, তারপরে আরও 2টো 8টা, তারপরে আসলো 3টা। এখন এইখানে কিন্তু কতগুলি বিরোধ তৈরি হওয়া শুরু হলো। যখন 3টা আসলো, নতুন 3টা আসলো, এরা কে কে আসলো? এনসিপি, আর একটা এবি পার্টি, আর একটা এলডিপি। এলডিপি হলো অলি আহমেদ সাহেবের দল, যারা নাকি সারা জীবন এই জামাত ইসলামকে গালাগালি করেছে, তারা এলেন। এখন এই বিষয়টা নিয়ে কিন্তু ইসলামী আন্দোলন হ্যাপি ছিল না। আনহ্যাপি হলেও সিট ভাগাভাগি নিয়ে আমরা দৃশ্য তো দেখেছি যে ইসলামী আন্দোলন চেয়েছে 50টা, তাদেরকে অফার করা হয়েছে 45টা অথবা 40টা। এটা নিয়ে ঘাপটা, এটা নিয়ে টানাটা। কিন্তু আমি যতটুকু জানি, আমি বিভিন্নভাবে বিভিন্ন সোর্স থেকে, এবং সব দলিতে কিছু লোকজন পরিচিত আছে, ভেতরে যে কথাটা আমি শুনেছি সেটা একটু শেয়ার করতে চাই। সেটা হলো ইসলামী আন্দোলন কোনো অবস্থাতেই জামাতে ইসলামকে 150 আসন দিতে চায়নি। ইসলামী আন্দোলনের প্রথম বক্তব্যটা ছিল জামাতে ইসলামের মনোনয়নের সংখ্যা, মানে যতগুলি আসনে তারা মনোনয়ন দেবে, সেই সংখ্যাটা যেন 150-র চেয়ে কম হয়। মানে যা নমিনেশন দিল, যদি সবগুলিও পাস করে যায়, তাও যেন জামাতের এমপির সংখ্যা 150 না হয়। এই ছিল ইসলামী আন্দোলনের মূল বক্তব্য। এটা ভুলও হতে পারে, কিন্তু আমি এটা একদম কনফার্ম হয়ে বলছি না, কিন্তু এরকম কথা আমি শুনেছি। কারণ তাদের বক্তব্য হলো যে যদি জামাতে ইসলাম নিজেই পুরো অন্যদের চেয়ে বেশি হয়ে যায় সবগুলোর চেয়ে, তাহলে সেটা পরবর্তী সময়ে জামাত যে ইসলামের প্রচারণা চালায়, জামাত যে ইসলামের কথা বলে, তার সঙ্গে ইসলামী আন্দোলন এবং অন্যান্য এই দলগুলোর এক ধরনের বিরোধ তৈরি হতে পারে। এটা ছিল মূল ইস্যু, এবং এই ইস্যুটা কখনোই জামাতের পক্ষে মানা সম্ভব নয়, এবং যে কারণে এটা শেষ পর্যন্ত কিন্তু ম্যানেজ হয়নি। ইসলামী আন্দোলন এখন
একা ইলেকশন করছি। তারা 270টা আসনের মনোনয়ন দাখিল করেছিল তাদের দলের, তার মধ্যে 2টা বাতিল হয়ে গেছে, আর 268টা আসনে তারা ইলেকশন করছে। তারা জামাত ইসলামের সঙ্গে নেই। এখন কেন নেই এই কথার জবাবে আমি ভেতরে যেটা বললাম সেটা তো আমার একটা স্পেকুলেশন বলতে পারে না, এবং দুইজনের সঙ্গে আলাপ করে আমি যেটা বুঝেছি সেটা আমি বললাম। কিন্তু তারা তো এটা মুখে স্বীকার করে না, তারা মুখে বলছে 5টা কারণের কথা। সেই কারণগুলি কী কী? মূলত সেই কারণগুলি নীতিগতভাবে, নৈতিকভাবে। যেমন তারা বলার চেষ্টা করেছে যে জামাতে মানে ইসলামী আন্দোলন তারা চাচ্ছে যে একটা ইসলামী শরিয়া শাসন কায়েম হবে যদি তারা ক্ষমতায় যায়, কিন্তু জামাত বলছে তারা শরিয়া আইনে দেশ পরিচালনা করতে চায় না, তারা প্রচলিত আইনে করতে চায়। ইসলামী আন্দোলন বলছে যে এই দেশে যত রকম অনিয়ম, দুর্নীতি এই সবই হচ্ছে প্রচলিত আইনের কারণে, এর বিপরীতে শরিয়া আইন কায়েম করলেই একমাত্র এই সমস্যা থেকে সমাধান মিলবে। কিন্তু এই জায়গাটা তো একটা মৌলিক নীতিগত পার্থক্য। এই পার্থক্যের জন্য তারা জামাতকে দোষী করতেছে, তারা রাজি না এর সঙ্গে। এবং আরও নীতিগত প্রশ্ন তারা এনেছে যে জামাতের আমির তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন, দেখা করে তারপরে হয়তো তারা যৌথভাবে ঐক্যবদ্ধভাবে অথবা একটা সমঝোতা সরকার করতে চাচ্ছেন, এটাও ইসলামী আন্দোলন কিন্তু পছন্দ করছে না। এই ধরনের অনেক কিছু হতে পারে। কিন্তু এদিকে আবার আরেকটা কথা আমি বলে নেই, এই যে ভেঙে যাওয়াতে লাভ হলো কার? একটা কথা ভাবুন, ইসলামী আন্দোলন কিন্তু এরই মধ্যে একটা মোটামুটি বড় দলে পরিণত হয়েছে। আমি এই কথাটা আগেও বলেছি বহুবার, আবারও বলি, এই বাংলাদেশে এখনও কিন্তু অনেক জায়গায় ভোট হয় মার্কা দেখে। অনেক সময় প্রার্থীটাকে এটা ইম্পর্টেন্ট না, মার্কাটা কি, মানুষ কোন মার্কাগুলিকে চেনে। বাস্তবতা হলো এদেশের মানুষ এখন পর্যন্ত গত কয়েক বছরের ইতিহাস থেকে আমি বলতে পারি মার্কা চিনে কয়েকটা। একটা হলো নৌকা, একটা ধানের শীষ, একটা লাঙ্গল, আর একটা হাত পাখা। আপনারা যদি বলবেন তাহলে আমি দাঁড়িপাল্লা বললাম না কেন? দাঁড়িপাল্লা বললাম না কারণে একটা কথা মাথায় রাখেন, 2008-এর ডিসেম্বরে যে নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনের পর আর কোনো নির্বাচনে কিন্তু দাঁড়িপাল্লা প্রতীকটা ছিল না। 2014-তে জামাত ইসলাম তো নির্বাচনে অংশই নেয় নাই, দাঁড়িপাল্লা কেউ দেখেনি। তারা কোনো উপনির্বাচনও করেনি, দাঁড়িপাল্লা কেউ দেখেনি। 2018 নির্বাচনে ততদিনে দাঁড়িপাল্লা প্রতীকটা নিষিদ্ধ হয়ে গিয়েছিল। তখন জামাতে যারা নির্বাচন করেছিল তারা ধানের শীষ প্রতীকটি নির্বাচন করেছিল। এমনকি এই যে আজকে যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, উনিও কিন্তু ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। জামাতের নির্বাচন কেউ করে, দাঁড়িপাল্লা ছিল না। 2024-এর নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কা ছিল না। তাহলে 2009-এর পরে এই এত বছরে বাংলাদেশের নির্বাচনের মাঠে দাঁড়িপাল্লা প্রতীক কেউ দেখেনি। বরঞ্চ এই সময়ে হাত পাখা মানে ইসলামী আন্দোলন প্রায় প্রতিটা নির্বাচনে অংশ নিয়েছে, এবং তেমনকি তারা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছে, মেয়র নির্বাচনে অংশ নিয়েছে। এগুলো করে করে তারা কিন্তু বেশ একটা ভালো অবস্থানে চলে গিয়েছিল। আপনি তো বলবেন যে হ্যাঁ জামাত সে সময় সক্রিয় ছিল না বলে জামাতের ভোটগুলো ইসলামী আন্দোলনে গিয়েছিল। হ্যাঁ, এটা হতে পারে, জামাতের ভোটগুলো ইসলামী আন্দোলনে গিয়েছিল। ওই যে ইসলাম পছন্দ ব্যক্তিদের ভোটগুলো একটা বাক্সে নেওয়ার যে ফর্মুলা, এই ফর্মুলাটা তখন কিন্তু অটোমেটিক কার্যকর হয়ে গিয়েছিল। এই জন্য হয়তো ইসলামী আন্দোলনের ভোট একটু বেড়েছিল। কিন্তু পাশাপাশি এটাও সত্য, ইসলামী আন্দোলন এই সময়ে এই ফাঁকা মাঠে তারা কিন্তু ইসলামী রাজনীতির একটা ভ্যাকুয়ামকে কাজে লাগিয়ে বেশ ভালো একটা ভোট ব্যাংক করতে পেরেছে। কাজে ইসলামী আন্দোলন কিন্তু একটা আমার বিবেচনায় একটা বড় দল, একটা বেশ বড় দল। এখন সেই ইসলামী আন্দোলন যখন সরে যায় তখন কিন্তু জামাতের যে জোট, সেই জোট কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, বেশ ভালোভাবে ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্ত ইসলামী আন্দোলন হবে, কারণ অনেক জায়গায় জামাতের তো খুব ভালো ভোট ব্যাংক আছে, সেই ভোটগুলো ইসলামী আন্দোলন পেত। আর বাকি যে দলগুলো আছে এই দলগুলোকে আমি খুব একটা গুরুত্বপূর্ণ মনে করি না। কি এনসিপি, কি এবি পার্টি, এদের কোনো ভোট ব্যাংক নাই রে ভাই। কি মামুনুল হকের দল, এদের কোনো ভোট ব্যাংক নাই, খুবই অল্প। কাজে এখানে মূল ভোট ব্যাংক আছে জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন। এই দুটো এক থাকতে পারলে এরা কিন্তু একটা শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারত। কার সঙ্গে তুলতে পারত? বিএনপির সঙ্গে তুলতে পারত। আর যখন তারা ভেঙে গেল, লাভ কার হলো? লাভ হলো বিএনপির। সিম্পল, লাভ হলো বিএনপির। আচ্ছা, একটা কথা বলেন তো, এই যে বিএনপির এত বড় একটা লাভ হলো, এর পেছনে কি বিএনপির কোনো ধরনের ইনভেস্টমেন্ট ছিল না? এর পেছনে কি বিএনপি কোনো ধরনের
চেষ্টা চরিত্র করেনি? ভাই, বিএনপি তো একটা রাজনৈতিক দল, এটা তো কোনো চ্যারিটি অর্গানাইজেশন না, এটা তো কোনো দাতব্য প্রতিষ্ঠান না। বিএনপি একটা রাজনৈতিক দল, এবং এই রাজনৈতিক দলকে কোনো রাজনীতি এখানে করেনি। করেছে কিনা আপনারা খুব শিগগিরই বুঝতে পারবেন। অনেকে তো এমনও বলা বলি করছেন যে ইসলামী আন্দোলনে বেশ কিছু প্রার্থী এখন দেখবেন বের হয়ে আসবে, সেই জায়গাগুলোতে বিএনপির প্রার্থীর দুর্বলতার কারণে অথবা নিষ্ক্রিয়তার কারণে। যদি সেরকম কিছু হয় তাহলে আমি মনে করব যে জামাতে ইসলামী, যা নাকি এতদিন ধরে নানা রকম কূট কৌশলের জন্য বিখ্যাত হয়ে উঠেছিলেন, গুপ্ত রাজনীতির জন্য বিখ্যাত হয়ে উঠেছিলেন, তাদের জন্য বোধহয় একটা বড় ধরনের ধাক্কা এবার নির্বাচনে পড়বে। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ডক্টর চৌধুরী, আপনি খেয়াল করেছেন যে নির্বাচনের দিক যতই ঘনিয়ে আসছে, আমরা নতুন নতুন ঘটনা কিন্তু দেখতে পাচ্ছি। যেমন নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতির কারণে এখন মূলত নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি এবং জামাতের মধ্যে। বিএনপি নিজেরা একটা জোট করেছে কিছু দলকে সঙ্গে নিয়ে, তার যারা শরিক আছে তাদেরকে কিছু আসনে ছাড় দিয়েছে, এবং এটা মোটামুটি মানে শান্তিপূর্ণভাবে এটা সমাধান হয়েছে, যদিও অনেক জায়গায় বিদ্রোহী প্রার্থী আছে, বাট তারা থামানোর চেষ্টা করছে। মানে জোটের মধ্যে কোনো ঝামেলা নেই। আবার বিপরীত দিকে আমরা দেখছি জামাতের জোটটাকে আমাদের প্রথম দিকে বেশ শক্তই মনে হচ্ছিল, কিন্তু এখন দেখছি জামাতের সবচেয়ে বড় যে শরীর ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা যেন একটু মান অভিমানের মতো আছেন। তো তাদের জন্য কয়েকটা আসন রেখেই জামাত বাকিদের 253টা আসনের প্রার্থী ঘোষণা করে দিয়েছে 8 দলের জন্য। আরো 3 দল থাকলো, সেই 3 দলকে ইসলামী আন্দোলন সহ আরো 3টা দল। কিভাবে এটা সমাধান হবে এখনো বোঝা যাচ্ছে না। জোট যদি ভেঙে যায় জামাতের সঙ্গে যারা করেছে ইসলামী আন্দোলন, ইসলামী আন্দোলন কিন্তু একটা শক্তিশালী জোট, এই একটা শক্তিশালী পলিটিক্যাল পার্টি। যদি জোট ভেঙে যায়, এই দুটো প্রশ্ন আপনার কাছে আমার। একটা হলো জোটের এই ভাঙনটাকে আপনি কিভাবে দেখছেন? দ্বিতীয়ত হলো যদি জোটটা না থাকে তাহলে কি বিএনপির জন্য ব্যাপারটা অনেক সহজ হয়ে যাবে? দেখেন যে জোট প্রায় ভেঙে গেছে। অ্যাকচুয়ালি ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে জামাতের জোট হওয়ার এই পর্যায়ে যে কথাবার্তা আসছে, এটাই তো একটা বিরাট ব্যাপার। কারণ তাদের যে ধর্মীয় একটা বিভাজন আছে, তাওহীদপন্থী জামাত তো যেমন পীর প্রথায় একেবারেই বিশ্বাস করে না, মাজার প্রথায় বিশ্বাস করে না, এখানেই পার্থক্যটা রয়ে গেছে। তারপরে যে এই যে রেজাউল করিম এবং ফয়জুল করিম, এই যে দুইজন পীর জাদা একই পরিবারের, এদের ভিতরেও কিন্তু এই আছে, দ্বিধা বিভক্তি আছে। একজন চাচ্ছে, একজন চাচ্ছে না। তবে এইটিকে একটা হাইপ যে এই দুইটা জামাতের সাথে এই দলটা থাকলেও হয়তো জামাতের অনেক সুবিধা হতো। সুবিধাটা কি মার্জিনাল হতো। ধরেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গত 3টা নির্বাচন করছে, সব নির্বাচনে ছিল মোটামুটি, তারা কিন্তু একটা সিটও পায় নাই। এমনকি মনে হয় একটা সিট ছাড়া তারা কোথাও তাদের জামানত বাঁচাতে পারেনি। এখন এটা থাকলেও জামাতের যে খুব একটা উপকার হতো, একটা হতো, হাইপ হতো, যে লোকের ভেতরে একটা ধারণা হতো এইবার ইসলামী আন্দোলন হাত পাখা মাখা জামাতের সাথে আছে, জামাত মনে হয় অনেক সিট পেয়ে যাবে। আর জামাত যে 10-12টা সিট ছেড়ে দিচ্ছে, ওই সিটগুলিতে জামাত ক্যান্ডিডেট দেয় নাই, যার ফলে এটা অটোমেটিক্যালি ওই সিটগুলি জামাতের থেকে সরে গেছে, এবং কয়েকটা সিট হয়তো ইম্পর্টেন্ট ছিল। আর জামাতেরও তো ভোট নাই। আপনি সারা বাংলাদেশে তো জামাতের যেভাবে বলা হচ্ছে, যেভাবে জামাতের ভোট মানে সেই শেয়ার বাজারের মতো জামাতের সিট নেওয়ার জন্য যে একটা উঠে পড়ে লাগছে সবাই, যে জামাতের ওই সিটটা ছেড়ে দিলেই মনে হয় মানে হয়ে যাব, এই ধরনের কারাকারি আমার কাছে মনে হয় যে খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে।
বিএনপির সিট ছেড়ে দিলে একটা কথা আছে, আওয়ামী লীগ বিএনপি ছাড়া আর আপনি কোন যে দলের কথাটা বলছিলেন, সিট। আমি একটু থামাই আপনাকে। যে এক নম্বর কথা হলো, আপনি প্রথমত যে তথ্যটা দিচ্ছেন, এই তথ্যটা কিন্তু অনেকেই নেবে না, যে জামাতের কোনো ভোট নাই। জামাতের ভোট নাই, এটা কিন্তু একটা মিথ। মিথে কারণে একসময় তো আমরা এটাও মনে করতাম যে মেয়েরা শিবিরকে ভোট দেয় না, কিন্তু আমরা তো পাঁচটা বিশ্ববিদ্যালয়ে দেখলাম মেয়েদের হলেও শিবিরের জয় জয়কার। মেয়েরা শিবিরকে ভোট দেয় না, না দেওয়ার যে যুক্তিগুলি, এই যুক্তিগুলো আমরা জানি, কিন্তু দেওয়ার যুক্তিগুলি কি আমরা জানি? জানি না। তাহলে না জানার কারণটা কি এটা যে আমাদের অজ্ঞতা? তারা কিন্তু অনেক কিছু করে ফেলেছে যেটা হয়তো আপনি আমি বুঝতে পারছি না, এমনও তো হতে পারে। শুনেন, যে 5টা ইউনিভার্সিটিতে জামাতের বা শিবিরের যে নিরঙ্কুশ বিজয় হয়েছে, এই বিজয়ের পেছনে তাদের যে অনুঘটক, তাদের যে অনুষঙ্গ, যেসব ফ্যাক্টরের জন্য হয়েছে, সেগুলো একটু বিচার করি আমরা। জামাত কিন্তু সবসময় চাইছে যে একটা শিক্ষিত, একটা প্রশিক্ষিত বাহিনী তারা তৈরি করবে, খুব ডিসিপ্লিন, এবং তার জন্য তারা স্কুল কলেজ মাদ্রাসা থেকে তাদেরকে ট্রেন আপ করছে এবং বিশ্ববিদ্যালয়তে ভর্তি হওয়ার জন্য যে কোচিং সেন্টারগুলি, জামাত পরিচালিত, শিবির পরিচালিত কোচিং সেন্টার, এই যে কথাগুলি বহুদিন ধরে আছে, যার ফলে ঢাকা ইউনিভার্সিটি, অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিতে এই শিবিরপন্থী ছেলে এবং মেয়েদের ভর্তিটা সহজ হয়েছে এবং ব্যাপক সংখ্যক তারা ভর্তি হয়ে গেছে। তারপরে যে আইনটা এটা ছিল যে আপনার দাখিল আলিম পাশ করেই তারা ভর্তি হতে পারত, এই যে ভর্তি হতে পারছে, এটারও একটা ইয়ে আছে। কিন্তু জনগণকে জামাত এইভাবে প্রশিক্ষিত করছে কিনা, এটা কিন্তু কোনো কিছু নাই। এবং আরেকটা বিষয় হচ্ছে কি, যে অনেকে বলেন যে এর কোনো ইম্প্যাক্ট পড়বে না এই 5টা ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে জামাতের বা শিবিরের এই যে বিপুল মানে জনপ্রিয়তা, এটা পড়বে, কিছুটা তো হইলে পড়বে। কারণ যারা এখানে উইন করছে তারা একটা জেন-জি প্রজন্মের, একটা ইয়াং প্রজন্মের আহ অংশীদার, এবং তারা তো ভোট দেবে, তারা তো জাতীয় নির্বাচনেও ভোট দেবে। এখন এই ইয়াং ছেলে মেয়েরা কেন এতটা ভোট দিল এই ইউনিভার্সিটিগুলিতে, সেটা কি ট্রান্সলেটেড হবে জাতীয় নির্বাচনে? আমার মনে হয় এরা তো কর্মী, এরা তো অনেক নির্বাচনেই অংশগ্রহণ করবে, ব্যাপকভাবে অংশগ্রহণ করবে, এর একটা ইম্প্যাক্ট পড়বে। কিন্তু এমন ইম্প্যাক্ট পড়বে না যে জামাত বহু জায়গায় মানে 70-80টা সিট পেয়ে একটা ব্যাপক তুলকালাম কাণ্ড করে ফেলবে, সেই ধরনের আশা করাটা ঠিক হচ্ছে না। কারণ আমাদের যে মেইন স্ট্রিম পলিটিক্স এর মধ্যে তার সমর্থকের সংখ্যা অনেক কম, অনেক কম। এবং আপনি যদি ইতিহাস দেখেন, আমাদের যে নির্বাচনের যে 4টা নির্বাচন কেয়ারটেকারের আন্ডারে, যেগুলিকে বলা হয় যে রিলায়েবল, যেমন 91-এর ইলেকশন, 96-এর জুনের ইলেকশন, 2001-এর ইলেকশন, 2008-এর ইলেকশনও, এখানে ধারাবাহিকভাবে জামাতের ভোট কমছে। 91-এর ইলেকশনে জামাত 12% ভোট পেয়েছিল, 12 দশমিক ভোট পেয়েছিল, 18টা সিট পেয়েছিল। আপনার 96-এ জামাত 8% ভোট পেয়েছে এবং 3টা সিট পেয়েছে। 2001-এ জামাত 4.13% ভোট পেয়েছে। 2008-এ জামাত 4.7% ভোট পাইছে। এই যে ধারাবাহিক ভাবে কমছে, 2001 এবং 2008-এর হিসাব থাকলে এভাবে হবে না। হবে না এই কারণে, এই সময়ে তারা তো বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছে। জোটবদ্ধ হয়ে নির্বাচন করার কারণে বিএনপির যে আসনগুলি ছিল, সেই আসনগুলিতে তো জামাতের ভোট হিসাব করা হয় নাই, ওই ভোটগুলো তো বিএনপির সঙ্গে মিশে গেছে। জামাত যে কয়টা আসন পেয়েছিল নির্বাচনের জন্য, প্রতিদ্বন্দ্বিতা করার জন্য, সেই আসনগুলোর ভোটই কেবল কিন্তু আমরা হিসাব করছি। এই যে 4 এবং সেই এটা আসলে জামাতের ভোটের চেয়ে অনেক বেশি। না শুনেন, 2001-এ জামাত সিট পেয়েছে 3টা, 2008-এ জামাত সিট পাইছে 2টা, বুঝলেন?
এখানে যে যে জিনিসটা অ্যালায়েন্সটা ছিল 91-এ অঘোষিত বিএনপির সাথে জামাতের, যে জামাত যেখানে স্ট্রং সেখানে বিএনপি উইক ক্যান্ডিডেট দিছে, এবং সেইখানে আপনার জামাতকে তারা ভোট দিছে, 18টা সিট পেয়েছে, কিন্তু 18টা সিট কম না। তো সুতরাং জামাতের যে এই এখন আর কোশ্চেন আছে যে 2008-এর পরে তো দেশে এক ধরনের না, দেশে ফ্যাসিজম চালু হয়ে গেছিল ধীরে ধীরে একেবারে। সেইখানে মানুষের অনেকটা অ্যালিনিয়েটেড হয়ে গেছে আওয়ামী লীগ থেকে। অনেকে জামাতের ভোট বাড়ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই, তারা তো একেবারে বসে নাই, কিন্তু ব্যাপকভাবে বাড়ছে। এবং ব্যাপকভাবে আপনার আর একটা জিনিস, যে আমরা সবসময় পপুলার ভোট নিয়ে চিন্তা ভাবনা করি যে কত পার্সেন্ট ভোট পেলো, পার্সেন্টে খুব একটা আসে যায় না, আপনার সিটগুলিতে আসে যায়, যে কোন সিটগুলিতে জামাতের থ্রেশহোল্ড অর্থাৎ সিম্পল মেজরিটি পাইলো অন্যান্য ক্যান্ডিডেটের তুলনায়। সেই জায়গাগুলি কিন্তু অনেকটা সুনির্দিষ্ট। আপনার যেমন সাতক্ষীরার যে 5টার মধ্যে 4টে সিটেই জামাত বেশ স্ট্রং, আপনার গাইবান্ধায় সিট আছে স্ট্রং, দিনাজপুরে আছে, আপনার কক্সবাজার আছে, এরকম কিছু কিছু জায়গা আছে যেখানে জামাত তার মানে সাধারণ জনগণকে প্রশিক্ষিত করতে পারছে, তাদের আইডিওলজির দিকে আনতে পারছে। কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী তারা তেমন ভাবে আনতে পারছে বলে আমার কাছে মনে হয় না। সুতরাং এইখানে দেখেন জামাত কিন্তু এই যে সবাই কিন্তু ওই জাতীয় পার্টিকে ইলেকশন থেকে বাদ দিতে চায় কেন? কারণ যদি নির্বাচন হয়, বিএনপির নির্বাচনে উইন করার সম্ভাবনা অনেক বেশি, সিগনিফিক্যান্টলি হাই, তারা সরকার গঠন করার মতো সিট পেয়ে যাবে। কিন্তু সেকেন্ড বিরোধী দল কে হবে, জামাত না জাতীয় পার্টি? এই প্রশ্নটা কিন্তু একটা বিশাল প্রশ্ন। জাতীয় পার্টির কিন্তু পপুলার ভোটও বেশি। এখনো সম্ভাবনাময় একটা প্রতিদ্বন্দ্বী হিসেবে ভাবতেছেন? আমি শুধু তো জাতীয় পার্টি না, যে আওয়ামী লীগের ভোটগুলিকে, ওই যে আছে না মহাবিশ্বের ডার্ক ফোর্স বলে একটা কথা আছে, দেখা যায় না ডার্ক ফোর্স, কিন্তু অনুভব করা যায়, যে এই গ্রাভিটেশনাল পুল থেকে বলা হয়। এখন সেই আওয়ামী লীগের ভোটাররা কোন দিকে ভোট দেবে? তাদের সামনে তো কোনো আওয়ামী লীগের ক্যান্ডিডেট নাই, তাদের ধরেন জামাত আছে, বিএনপি আছে, আর অনেক জায়গায় জাতীয় পার্টি আছে। তাদের জন্য জাতীয় পার্টি তাদের ট্রাডিশনাল অ্যালাই, সহযোগী, সব সব কর্মকাণ্ডের সহযোগী, লুটপাট বলেন, গুম বলেন, এগুলি তো সব জাতীয় পার্টিকেই তারা পাইছে। এখন ন্যাচারালি দেখবেন যে আওয়ামী লীগের অনেক ভোট যেখানে সুটেবল জাতীয় পার্টির ক্যান্ডিডেট আছে, আর যদি মনে করেন স্থানীয় যে আওয়ামী লীগ নেতাদের একটা ইনফ্লুয়েন্স আছে, তারা হয়তো অন্য কাউকে দিতে বলতে পারে, সেই ভোটগুলিতে যাবে। সুতরাং জাতীয় পার্টি, এই যে শামীম পাটোয়ারি যে কথাটা বলছে যে জাতীয় পার্টি 70টা সিট পেতে পারে, একেবারে বাড়াই পড়ে নেই, ইটস পসিবল। তার মানে আপনি কি জাতীয় পার্টির সম্ভাবনাকে জামাতে ইসলামের উপরে রাখছেন? অফকোর্স উপরে রাখছি আমি জাতীয় পার্টির সম্ভাবনা, কারণ আপনার ভোটের এখানে আমরা জাতীয় পার্টিকে লাইক করি বা করি না সে কথা না, তার ভোট কি পরিবার আছে, ট্রাডিশনালি তার ভোট বেস গুলি কোথায় কোথায় আছে, এবং তার যে অর্থনৈতিক সক্ষমতা, ব্যাপক টাকা পয়সাও তাদের আছে, এবং আপনি নির্বাচন করার যে আপনার মানে অভিজ্ঞতা, সেইটাও আছে তাদের। তাছাড়া জামাতের আর একটা বিষয় হচ্ছে, আপনি দেখেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি যেখানেই যাচ্ছে সেখানেই কিন্তু এই কথাটা আসতেছে যে আপনারা জামাতের সাথে গেছেন কেন, বিএনপি লোকেরাই বলতেছে। এইখানে জামাতের এই এনসিপি কে নেওয়ার ফলে জামাতের ভোট ব্যাংকে একটা আঘাত আসছে। এট দ্য সেম টাইম জামাত তার 71-এর যে একটা কালিমা, ওইটার থেকে মুক্তি পাওয়ারও চেষ্টা করছে, কিন্তু তার কিছু ভোট কমে যাওয়ারও সম্ভাবনা আছে। এবং এই যে সেটা, এবং এনসিপিরও ক্ষতি হয়েছে। এনসিপি কে লোকে আশা করে নাই যে তারা জামাতের সাথে গাঁটছড়া বাঁধবে। জি, আচ্ছা, আমরা একটু অন্য একটা প্রসঙ্গে যাই। ইলেকশনের একটা বড় বিষয় হচ্ছে গণভোট। জুলাই সনদের পক্ষে জনগণের কি অবস্থান হবে, হ্যাঁ অথবা না, এটা। এবং এটা আমরা দেখতে পাচ্ছি যে সরকার নিজে একটা পক্ষ হয়ে গিয়েছে এবং তারা গণভোটের পক্ষে নানাভাবে প্রচারণা চালাচ্ছে। আলী রিয়াজ সাহেব তো মাঠে ময়দানে
দৌড়দৌড়ি করছেন যে কিভাবে গণভোটকে হাত জয়যুক্ত করানো যায়। তো আবার কেউ কেউ এমনও বলছে যে সরকার যত বেশি, প্রথমত একটা প্রশ্ন উঠেছে যে সরকার এটা করতে পারে কিনা, আপনি এই প্রশ্নের জবাব আমাকে দিবেন। তার সঙ্গে আমি আরেকটা প্রশ্ন জুড়ে দিচ্ছি, এটা হলো যে সরকার, অনেকে এমন কথা বলছেন যে সরকারের পক্ষ থেকে যত বেশি গণভোটের পক্ষে প্রচারণা চালানো হবে, হা অথবা নার পক্ষে, যে কোনো একটা দিক, সরকার তো হা চালাচ্ছে, যদি হার পক্ষে যত বেশি তার প্রচারণা করবে, মানুষ তত বেশি নাকে ভোট দেবে। কারণ তাদের বক্তব্য হলো একটা অজনপ্রিয় সরকার, যে কথা বলবে সাধারণ মানুষ তার বিরোধিতা করবে। এটাই হলো আমাদের দেশে ভোটারদের একটা কমন সাইকোলজি। আপনাকে আমি এক্ষেত্রে একটু, আমার প্রশ্নটা বড় হয়ে যাচ্ছে, কিছু মনে করবেন না, আমি এক্ষেত্রে আপনাকে একটু একটা তথ্য দিয়ে একটু সহযোগিতা করতে চাই। আমার চ্যানেলে আমি একদিন আগে একটা জরিপ দিয়েছিলাম। সেই জরিপে আমার প্রশ্ন ছিল এরকম যে গণভোটে হা ভোট দেওয়ার জন্য সরকার প্রকাশ্যে প্রচারণা চালাচ্ছে, আইনগত বা নৈতিকভাবে এটা ঠিক হচ্ছে কিনা তা নিয়েও বিতর্ক আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সরকারের এমন প্রচারণা কি হা ভোটের সংখ্যা বাড়াবে? উত্তরে 24% লোক বলেছে সরকার যত প্রচার করবে হা ভোট তত বাড়বে। আর 53% লোক বলেছে সরকার যত প্রচার করবে না ভোট তত বাড়বে। আর 17% লোক বলেছে সরকারের প্রচারে কিছু যায় আসে না, ভোট যা হবার তাই হবে। আর 6% লোক কোনো মন্তব্য করতে চান না। আপনার কি মনে হয়, এটা কি তাদের কাজটা নৈতিক হচ্ছে? 1 নম্বর। 2 নম্বর হলো, ভোট কি এতে সরকারের পক্ষে বাড়বে? এখানে দেখেন, সরকার নৈতিকতার প্রশ্নে হেরে গেছে। কারণ সরকার বলছে যে হা ভোট হইলে, হা ভোটে ভোট দিলে, হাতে ভোট দিলে সবকিছু পাওয়া যাবে, নাতে ভোট দিলে কিছুই পাওয়া যাবে না। তো এই কথা কি সে বলতে পারে কি না? সে তো এটাকে অর্গানাইজ করছে, সে অনেকটা রেফারির মতো। সে সরকার এবং ইলেকশন কমিশন এটা এক ধরনের রেফারির, আম্পায়ারের মতো। তারা কোনো পক্ষ নিতে পারে না। আপনার যদি ওই প্রশ্ন দেখেন যে ফিলোসফিক্যাল পয়েন্ট অফ ভিউতে, যে আপনি জনগণের মতামত চাচ্ছেন, সরকার এই কথাটাই বলতে পারে যে আপনি সুচিন্তিত মতামতটা দেন, হা এই, না এই। সুতরাং এইখানে সরকার তার নিরপেক্ষতা হারিয়েছে এবং নৈতিক প্রশ্নে তার একটা মানে ব্যাড এক্সাম্পল সৃষ্টি করলো। সে হা ভোট এবং না ভোটের যখন অপশন আসছে না ভোটের, এবং সে বলতেছে হা ভোট হলে সবকিছু হবে, না ভোট হলে কিছুই হবে না, খারাপ জিনিস, একটা ব্যাড বাংলাদেশের জন্য। তাহলে তুমি না ভোট উঠাই দিতা, তুমি শুধু হা ভোটই রাখতা। যদি সবই নিরঙ্কুশ ভাবে ভালো হয় তো শুধু রাখো হা, আর কিচ্ছু না। মানে না ভোটেরও তো বেনিফিট থাকতে পারে। যেমন আমি মনে করি যে আমি না ভোট দেব। আমি না ভোট দেব কেন? আমি কোনোভাবে সিদ্ধান্ত নেওয়া, কোনো একটা সাধারণ বুদ্ধিতে সিদ্ধান্ত নেওয়া যায় না যে এই ভোটের ব্যালটে, আমি যে ব্যালটটা ছাপা হবে সে ব্যালটটা আমি পড়ে দেখেছি, সেখানে 160টা শব্দ, 140টা না, আমি আগে 160টা শব্দ দেয়া আছে, পড়তেই লাগে 2 মিনিট। এবং সেখানে 4টা প্রপোজিশন, প্রস্তাবনা বা দফা আছে। এক দফায় আছে যে উচ্চকক্ষ থাকবে, আমি উচ্চকক্ষের বিরুদ্ধে। আবার আর এক দফায় আছে যে প্রাইম মিনিস্টারের টার্ম লিমিট করা হবে, যে যতবারই নির্বাচিত হন না কেন 10 বছরের বেশি হতে পারবেন না। এটা আমি লাইক করি, এটা আমি লাইক করি। এরকম আপনার আছে, কিছু কিছু আছে আমি পছন্দ করি, কিছু কিছু আছে আমি বিরোধিতা করি। এখন আমি একজন সাধারণ বুদ্ধির লোক, আমি কিভাবে ভোট দেবো? হা ভোটও দিব কিংবা না ভোটও দেবো, তাহলে তো বাতিল হয়ে যাবে। ভোটের নিয়ম হচ্ছে যে কোনো একটা, আমি কিভাবে দেব? এখানে অনেকগুলি জিনিস আছে। আর একটা জিনিস হচ্ছে কি, ভোট মানে ইনফর্মড হওয়া। আপনি যখন একটা ক্যান্ডিডেটকে একটা মার্কায় ভোট দেন, যারা নিরক্ষর তারা তো মার্কা দেখে ভোট দেয়, আর যারা পড়তে পারে তারা ওই নাম দেখে ভোট দিতে পারে, মার্কাটাই মেইন। এখন দেখেন, তারা কিন্তু জানে যে এই মার্কার এই ক্যান্ডিডেট
তার জন্য ব্যাপক প্রচারণা চালানো হয়। ইলেকশন কমিশনও অনেক কিছু প্রকাশ করে ব্যালটে দিয়ে দিচ্ছে, সে ইনফর্মড হয়ে একটা ভোট দিচ্ছে। আমি এই গণভোটে আমি কি ইনফর্মড হয়ে ভোট দিতে পারবো? আমি কি ওই ব্যালটটার যে 4টা দফা আছে পড়ার সময় পাবো? 2 নম্বর কথা হচ্ছে, ওই ব্যালটের মধ্যে দেয়া আছে যে এই জুলাই সনদের যে 30টা দফা, সেই 30টা দফা সব রাজনৈতিক দল এগ্রি করছে, সেটা হাবুর দিলে সেটা আমার মেনে নিতে হচ্ছে। আপনি বলেন তো, এই 30টা দফা কোন জায়গায়, কোন ওয়েবসাইটে আছে? কোথায় আছে এই 30টা দফা যেটা এগ্রি করে করছে? তারা তো এখানে 84টা দফা দিছে, 48টা দফা করছে, বিভিন্ন ধাপে ধাপে, কিন্তু 30টা দফা এবং তার ওয়ার্ডিং গুলি কি, এগুলি খুঁজে পাওয়া যাচ্ছে না। 30টা দফা তারাও লেখছে ওইখানে, সেটা কোথায় আছে? কোথাও নাই। 30টা দফা ওইখানে দিয়ে দিত লেখা যে এই 30টা দফা। আপনার গণভোট হয় বাইনারি, হা কিংবা না, একটা প্রশ্নের উত্তর থাকে। এইখানে এরা লেজে গোবরে করে ফেলেছে। এখানে অনেকগুলি প্রশ্ন। আপনি দেখেন, একজন বিএনপির যদি ভোটার, সে তো বিশ্বাস করে 31 দফায়। এইখানে 31 দফায় এইখানে 31 দফায় অনেক বিষয় আছে যেটা এই ইসের মধ্যে নাই, আপনার এই সংস্কারের মধ্যে নাই। তাহলে সে কি করবে? সে যদি হা বলে আসে, তাহলে তার 31 দফা কায়েম করা হলো না, কারণ কিছু আছে কন্ট্রাডিক্টরি এই 31 দফার সাথে এই বিষয়টা। আরেকটা বিষয় হচ্ছে কি, যে এই সরকার একই পার্লামেন্টকে সে 2টা ভাগে ভাগ করছে। যদি আপনার যে এটা কিভাবে ইমপ্লিমেন্টেড হবে তার জন্য যে গেজেট নোটিফিকেশন করছে, সেটা যদি আপনি সূক্ষ্মভাবে পড়ে দেখেন, যে এটা একটা অদ্ভুত বিষয় হয়েছে যে একজন সংসদ সদস্য, একাধারে সে সংসদ সদস্য, অন্য ধারে সে সংবিধান সংস্কার পরিষদের মেম্বার, অনেকটা আপনার এই কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির মতো। ওই পরিষদের যে মেম্বার, ওই পরিষদটার জন্য আলাদা সভাপতি থাকবেন, বেসিক্যালি স্পিকারের মতো আলাদা একটা প্যারালাল বডি তৈরি হচ্ছে। সেইখানে প্যারালাল একটা বডি তারা তৈরি করছে, অর্থাৎ সংসদটাকে তারা সম্পূর্ণভাবে আপনার একটা কনফিউশনের মধ্যে সৃষ্টি করছেন। আর একটা বিষয় হচ্ছে যে সংবিধানকে কোনোভাবেই যাতে না করা যায়, চেঞ্জ না করা যায়, তার জন্য তারা অপশন রাখছে যে গণভোট করতে হবে। কিন্তু এইখানে যে, অর্থাৎ আপনি যে কনস্টিটিউশনটা করে দিচ্ছেন সেটা ইমিউটেবল, সেটা পার্মানেন্ট, সেটাকে ভবিষ্যৎ জেনারেশন আর কোনোভাবেই চেঞ্জ করতে পারবে না, এই জিনিসটা আপনি করে দিচ্ছেন। কিন্তু আপনি এখানে সংবিধানটার যে সংস্কারগুলি, যে এগুলি অ্যাডপ্ট করতেছেন সিম্পল মেজরিটির উপর ভিত্তি করে। আপনার সিম্পল মেজরিটির উপর ভিত্তি করা, এখানে চালাকি আছে, এখানে ব্যাপক একটা চালাকি আছে। আমি মনে করি কি, এই গণভোট দিয়ে এই ইউনূস সরকার তাদের অনেক সুদূর প্রসারী অনেক পরিকল্পনা এগুলি আপনার কায়েম করতে চাচ্ছে। সুতরাং আমি আগেই বলছি, আমি না ভোট দেব, এবং আমি আশা করব না ভোট জয়যুক্ত হবে। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হলো গিয়ে যে নতুন একটা বিতর্ক আসছে, আরেকটা নতুন একটা জিনিস চালু করতে গিয়েছিল সরকার, সেটা হলো পোস্টাল ব্যালট। যারা প্রবাসে আছেন তারা ভোট দিবেন পোস্টাল ব্যালট। এখন এই পোস্টাল ব্যালট নিয়ে যে বিতর্কটা হয়েছে, যে 2-3 জায়গায় দেখা যাচ্ছে এক জায়গায় সব স্তূপকৃত হয়ে আছে পোস্টাল ব্যালট গুলো, আলটিমেটলি এই নতুন একটা জিনিস যেটা চালু করতে চাইবে, সেটা কি শেষ পর্যন্ত সফলভাবে সম্পন্ন হবে বলে আপনার মনে হয়? এটা কি নির্বাচন কমিশনের ব্যর্থতা হিসেবে আপনি বিবেচনা করবেন, নাকি অন্য কিছু? শুনেন, পোস্টাল ব্যালট নিয়ে কিন্তু আমেরিকায় তো অনেক গন্ডগোল হয়েছে। পোস্টাল ব্যালটের ব্যালট গুলি সেনাবাহিনী তাদের দেয়, এটা নিয়ে অনেক দেশেই গন্ডগোল আছে। বাংলাদেশে আরো বেশি গন্ডগোল হবে। পোস্টাল ব্যালট শুধু যে প্রবাসী তা না, যে বাংলাদেশে যেসব সরকারি কর্মকর্তারা আছেন যারা তাদের এলাকা থেকে দূরে, যেখানে তাদের যে নিবন্ধিত ভোট কেন্দ্র থেকে তারা দূরে থাকেন,
আপনার 13 লক্ষ লোক নিবন্ধিত হয়েছে, তার মধ্যে অর্ধেকের মতো হচ্ছে প্রবাসে, বাংলাদেশের বাইরে, আর বাকিরা ভিতরে। এখন প্রবাসে যারা হয়েছে তারা তাদের ভোটার আইডি দিয়ে, তাদের আপনার থাম দেয়া, শেষ পর্যন্ত তারা নিবন্ধন করতে পারছেন। ঠিকানা কি দিচ্ছেন তারা? ঠিকানা, তাদের ঠিকানায় তো ডাইরেক্টলি যাচ্ছে বলে মনে হচ্ছে না। কারণ কি, এই যে বলতেছে এই যে বলতেছে, যে বাহরাইনে সব পোস্টাল ডিপার্টমেন্ট সবগুলি ব্যালট একটা বাক্সে রেখে চলে গেছে, রাইট? আমার ধারণা সেইগুলি যে নিবন্ধন করছে কোনো ব্যক্তি, যেমন আমাদের এখানে যে ফেসবুক ওপেন করে দেয় না, ফেসবুক কিন্তু ওপেন করে দেয় এই অনেকে টাকার বিনিময়ে। সবাই তো এইভাবে নিবন্ধন অ্যাপে, যেমন অ্যাপে তো নিবন্ধন ঢুকাই যায় না, সেখানে আপনার ওই ওই যে জুয়ার অ্যাডভার্টাইজমেন্ট এসে যায়, ঢুকাই, আমি অনেকবার চেষ্টা করছি, ঢুকতে পারি না। এই যে আপনার যে পোস্টাল ভোট বিডি, ঢোকা যায় না। এখন কেউ হয়তো এক ব্যক্তি সবাইটাকে দিয়ে একই ঠিকানা দিয়ে দিচ্ছে, একই ঠিকানা, সেদিন একই ঠিকানায় আসছে। আমার একটা ধারণা এটা তদন্ত হওয়া উচিত, যে একই ঠিকানায় কয়টা ব্যালট হয়েছে, কয়টা, মানে ব্যালটটা তার কাছে যাওয়ার ঠিকানা, যে কোন ঠিকানায় ব্যালটটা তার কাছে পৌঁছবে। এটাকে অ্যাকচুয়ালি আচ্ছা, এটা কি যদি এটা কি আপনার এটা কি আরো আধুনিক করা যেত না? আপনি দেখেন, আধুনিক করা অনলাইনে যেত। যে আমরা লেনদেন করি, আমরা যে অনলাইনে কার্ড দিয়ে লেনদেন করি, আমরা তো হুম হুম মানে মানে লাখ লাখ টাকা কিন্তু লেনদেন করতেছি অনলাইনে। ওখানে তো কোনো সমস্যা হচ্ছে না। তো যারা বিদেশে না, আছেন আপনার এখানে তাদেরকে সমস্যা আমরা হচ্ছে না, কার্ড এখানেও সমস্যা হওয়ার কথা না, করতে পারবে। এখানেও সমস্যা হওয়ার কথা না। আরেকটা বিষয় হচ্ছে কি, আপনি ব্যালট তো আগেই দিয়ে দিচ্ছেন, রাইট? আপনি তো ক্যান্ডিডেটের নাম নাই, আপনি কারা তার এলাকায় ক্যান্ডিডেট, আপনি ওনাকে মার্কা দেখে সেই করবে, বুঝবে। কিন্তু যারা স্বতন্ত্র মার্কা আছে, কিন্তু তার তো জানতে হবে তার ব্যালটে শেষ পর্যন্ত কারা কারা আছে, এই এই ইসের নামও জানতে হবে, তার শুধু মার্কা হইলে হবে না, তার নামও জানতে হবে। এটা কিন্তু হয় নাই। সুতরাং আমি মনে করি যে এটা ফার্স্ট ইনিশিয়েটিভ, এটা কালেকশন করা যাবে। তো সারা বাংলাদেশে তো পোস্টাল ব্যালট বেশি করে নাই, শুধুমাত্র আপনার চিটাগাং ডিভিশনে সবগুলোই 90%ই চিটাগাং ডিভিশনের থেকে করা হয়েছে, নোয়াখালী, ফেনী 3, কিন্তু এখন এবং যে ওইসব ঝামেলা জায়গায় হলো, কিন্তু আপনার 10। আমি বলছি যে ঝামেলাটা হলো, এর জন্য আপনি কাকে দায়ী করবেন? কাকে ওখানে দায়ী করতে হবে? এখানে তো এটাকে অনেক টাকা খরচ হচ্ছে। দায়িত্ব, এটা কি নির্বাচন কমিশনের এটা তো অযোগ্যতা বা অনভিজ্ঞতা দায়ী? অফকোর্স ইসে দায়ী, অফকোর্স দায়ী। আপনার যেমন ধরেন এই এই যে ব্যালটের মধ্যে ধানের শীষের যে বিষয়টা, আমি দেখেছি, এই ভিডিওতে দেখেছি, অ্যাকচুয়ালি ফোল্ডিং এর মধ্যে ফেলানো হয়েছে, ইচ্ছে করে ফেলানো হয়েছে। আপনার যে কলাম ওয়াইড এবং কলাম হাইট, এইগুলিকে ম্যানিপুলেট করে এই ধানের শীষটাকে ফোল্ডিং এর মধ্যে ফেলাই দেওয়া হয়েছে। ফোল্ডিং এর মধ্যে ফেলাই দেওয়ার ফলে ক্লিয়ারলি বোঝা যায় না। এখানে আপনার ধানের শীষ একটা প্রমিনেন্ট এ, জাস্ট অন্য আর একটা না, সিম্পল না, এটা ইম্পর্টেন্ট। এটাকে টপে আনতে হবে, না প্রমিনেন্ট জায়গায় রাখলেই পারতো। এবং ফোল্ডিং এর জায়গাটা তাদের বোঝা হতে ছিল, ফোল্ডিং এর জায়গাটা কিন্তু হয়ে যায়, অনেক সময় সিগনেচার আপনার নষ্ট হয়ে যায়, অনেক সময় লেখা বোঝা যায় না ফোল্ডিং এর। এটা যারা আহ, আহ, মানে আগে চিঠিপত্র লেখতে থাকতো, ফোল্ডিং এর জায়গাটাই কিন্তু সবচেয়ে থাকে। সে ফোল্ডিং এর জায়গাটা আপনার রাখা উচিত ছিল ফাঁকা, ফোল্ডিং এর জি, জায়গাটা আপনার ফাঁকা রেখে দিলে, ফোল্ড করে দিলে সব ওইখানে মিলিয়ে আর এই সব সমস্যাটা। মিলিয়ে আপনি কি আশা করছেন? সব মিলিয়ে নির্বাচনটা জি, কেমন হবে বলে মনে করছেন আপনি? মানে সব মিলিয়ে নির্বাচনটা, কেমন হবে? নির্বাচন হওয়াটাই তো মেইন কথা না। নির্বাচন নিয়ে ব্যাপক শঙ্কার কথা আছে, অনেকে শঙ্কার কথা বলছেন। এই জাতীয় পথে রিটের যে বিষয়টা, রিটের ওটা কি আউটকামটা কি হবে 25 তারিখে, কারণ 25 তারিখের মধ্যে কারণ দর্শার নোটিশ দিছে, তারা কি বাতিল হয়ে যাবে কিনা এই রিট অনুসারে, এইসব নিয়ে একটা শঙ্কা আছে। তবে একটা জিনিস আমি যেটা দেখতেছি, লিস্ট আমি ওই শিবচরের বা মাদারীপুরের যে নির্বাচনের যে প্রস্তুতি, ইসের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠিন জি, প্রস্তুতি নিয়ে আছে। যে আমাদের যে ডিসি সাহেব আসছেন মাদারীপুরে, উনি একটা স্ট্যান্ড নিছেন যে কোনো অবস্থাতেই এই ভোটে কারচুপি করতে দেওয়া হবে না।
এবং শিবচরের অ্যাডমিনিস্ট্রেশনও বেশ স্ট্রং এনেছে। এখানে যারা ওই যে পায়তারা করছে না যে আমরা আহ, ই করে ফেলবো, সেন্টার দখল করে ফেলবো, একটা কায়দা আছে, সেন্টার দখল টখল করে ভোট ব্যালট বাক্সের মধ্যে ভরে দেয়, সেটা সেটা মনে হয় এবার করতে পারবে না, বা এজেন্টদেরকে ভয় দেখায়। এটা করতে গেলে যেভাবে কড়াকড়ি করতেছে, তাতে যারা এগুলি করতে যাবে তারা সব গ্রেপ্তার হয়ে যাবে, একেবারে গ্রেপ্তার হয়ে যাবে, এ বিষয়ে কোনো জি, সন্দেহ নাই। সুতরাং শিবচর তো অ্যাডমিনিস্ট্রেশন সম্বন্ধে আমার ধারণা, শিবচর তো আপনার নিজের এলাকা, কাজে আপনার নিজের এলাকা আমি নিয়ে জানি আপনার সেটা ভুল অভিজ্ঞতা রাখি, বললেন। হ্যাঁ, তো আপনার নিজের এলাকা অভিজ্ঞতা আমার যেটা বলেন নিজের সেটা এলাকায় ভুল রাখি, এই পজিটিভ অবস্থা অভিজ্ঞতা, হতে পারে। কিন্তু অন্য অন্য জায়গায় কি হবে সেটা অবশ্য আমরা এখনো জানি না। সব অন্য জায়গায় জায়গায় আমরা এরকম কনক্লুশনে আসতে পারি, কোন দল তো নাই ক্ষমতায়, সেই অর্থে কোনো জি দল ক্ষমতায় নাই, সুতরাং এবং অ্যাডমিনিস্ট্রেশনের ডিসিদের ইউনোদেরকে যেভাবে হেনস্থা করা হয়েছে শেখ হাসিনার আমলে বায়াস্ট হওয়ার জন্য, তাদেরও একটা শিক্ষা হয়েছে। তারা এগুলি বায়াস্ট হইলো, পরে দেখা গেল কি এই জন্য তাদের ক্যারিয়ারটা ধ্বংস হবে। তারা অ্যাডমিনিস্ট্রেশন যতদূর আমার মনে হচ্ছে যে কোনো অবস্থাতেই নির্বাচনকে তারা বায়াস্ট হতে দেবে না, ভোটের দিনের ভোট রাতে, রাতের ভোট সকালে, এইসব কিছু হবে বলে আমার কাছে মনে হয় না। কিন্তু তারপরেও জি মানুষের ভিতরে একটা শঙ্কা আমি দেখতেছি জি, অনেক যে ধন্যবাদ। কি হবে, কারণ কি যে অনেক ধন্যবাদ জনাব একটা মঞ্জুর আহমেদ ব্যাপক চৌধুরী। অংশ। আমাদের প্রত্যাশা এরকমই থাকুক। আপনি যেটা প্রত্যাশা করছেন যে প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবে, যদি প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করে তাহলে আমরা আশা করতেই পারি যে আমরা একটা অন্ততপক্ষে মানে যাই ভোট হোক সেটা যেন নিরপেক্ষভাবে গড়ানো হয়, সেটা যেন নিরপেক্ষভাবে প্রতিফলিত হয় জনরায়, সেটাই আমরা প্রত্যাশা করি। আপনি ভালো থাকবেন প্রিয় দর্শক। আপনারা শুনলেন জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী বিশ্লেষণ।